যদি আমি সিনেমায় না আসতাম তাহলে এত কিছুর কমপ্লেক্স আমার লাইফে তৈরি হতো না। সো এখানে শিক্ষা অনেক, শেষ হবে না। দর্শক, আজ আমাদের অতিথি হয়ে যিনি এসেছেন তিনি বেশ কমাস আগে ফেসবুকে লিখেছিলেন, আমি প্রতিদিন তোমাকে দেখি না কিন্তু প্রতিদিনই তোমাকে ভালোবাসি। আমরাও অনেকদিন তার অভিনীত সিনেমা পাচ্ছি না, সামাজিক মাধ্যমেও তিনি অতটা সরব নয়, তারপরও তাকে আমরা সবসময় ভালোবাসি। ট্রেন্ডের এই যুগে তিনি ক্লাসিক হয়েই থাকতে চান, হয়তো সে কারণেই নিজের আপন বলয়ে তিনি বিচরণ করেন। তার অভিনীত সর্বশেষ সিনেমা শত্রু মুক্তি পেয়েছিল গত বছরের 22 এপ্রিল, আর সেই সিনেমা মুক্তির 601 দিন পর আসছে শুক্রবার বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ডেঞ্জার জোন। হ্যাঁ দর্শক, বুঝতেই পারছেন কার কথা বলছি। হি ইজ নান আদার দেন বাংলা সিনেমার চৌধুরী সাহেব বাপ্পি চৌধুরী। আমি আর কথা না বাড়াই, চলুন সরাসরি আড্ডাবাজিতে ডুব দেই। হ্যালো হ্যালো, শুরুতে একটা গান করব। আপনি গাবেন? হ্যাঁ, Happy birthday to you. Thank you. Happy birthday to you. Happy birthday dear Bappi. Happy birthday to you. থ্যাংক ইউ। সরি, belated happy birthday হবে, জন্মদিন ছিল শুক্রবারে। বলুন কেমন আছেন? সবকিছু মিলিয়ে ভালো আছে। এবং এই জন্মদিনে আসলে এবার বিশেষ কি করা হয়েছে, কেমন কাটলো এই দিনটি? এবারে জন্মদিন একটু আলাদা, এবার মা ছাড়া জন্মদিন। একটু খারাপ লাগছে, এবার কোথাও তেমন কোনো টাইম দেয়া হয় নাই, পুরোপুরিটাই বলা যায় ঘরে এবং ওই প্রোডাকশন হাউসে গিয়েছিলাম, যে হাউসটাতে থেকে ছবিটা রিলিজ হচ্ছে ডেঞ্জার জোন, সেখানে একটু গিয়েছিলাম বিকালে। বাট ওভাবে হ্যাং আউট করা হয়নি, বিকজ অফ আমি আমার মাকে অনেক মিস করছিলাম, বিকজ অফ প্রত্যেক জন্মদিনে উনি সকালে উঠে আমার জন্য পায়েস বানাতেন, দেন আমাকে ঘুম থেকে উঠে শাওয়ার করাতেন, মানে খুব অ্যাক্টিভিটি ছিল কিছু। সো এবার এই অ্যাক্টিভিটিগুলো মিস করছিলাম। আর বাবা ছিল সবসময় সাথে, সো টের পাইতে দেয় নাই, বাট ঠিক আছে, ভালোই ছিল। এবং সরাসরি আসলে এবার সিনেমার গল্পেই আসতে চাই, কারণ আগামী শুক্রবার ডেঞ্জার জোন মুক্তি পেতে যাচ্ছে। ঠিক 5-6 বছর আগে এই সিনেমার কাজ করেছিলেন আপনার, এবং আমরাই আসলে 3.5 বছর হবে সেই সময়টায় টিজার দেখেছিলাম এবং আমরা সবাই মুগ্ধ হয়েছিলাম টিজার দেখে। কিন্তু আসলে সিনেমাটি নিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই, এই সিনেমা নিয়ে আপনি কতটা আশাবাদী? কমপ্লেক্স আছে, কারণ অনেক আগের ছবি, যদিও কারণ এই ছবিটা আগের হলেও যদি এখনই নতুন নতুন সব কিছু দেখতে পেতো তাহলে অডিয়েন্সের আগ্রহটা আরও বেশি থাকতো, আমার কাছে মনে হয়। একটা জিনিসে আশাবাদী, সেটা হচ্ছে যে মানুষ বুঝতে পারবে না যে এটা আগের ছবি, কারণ হচ্ছে ছবি যে কালার আছে বা ছবিটা যে অনেক দিন আগে শ্যুট করা হয়েছে সেটা মনে হবে না, মনে হবে যে রিসেন্টলি শ্যুট হয়েছে। সো সেই ক্ষেত্রে আশাবাদী। আর পাবলিসিটি তো ইনস্ট্যান্ট রিলিজ হলো, ছবিটা সাডেন রিলিজ হচ্ছে, সো অডিয়েন্সের কাতারে ভালোভাবে এখনও পৌঁছায়নি। চেষ্টা করছি যেন মানুষ শুনতে পারে ছবিটির কথা, তাহলে আমি বিশ্বাস করি ছবিটা দর্শক দেখবে। এবং ডেঞ্জার জোন নিয়ে যদি একটু শুটিং এর অভিজ্ঞতা শুনতে চাই, আসলে সেই সময়টায় মজার কোনো এক্সপিরিয়েন্স কি ছিল, বা বেশ আগের কথা, তারপরে যদি কিছু মনে পড়ে আমাদের সাথে একটু শেয়ার করতে পারেন। ডেঞ্জার জোন ছবিটা হচ্ছে যখন এই হরর মুভিটা বানানোর প্ল্যান হয়, তখন বাংলাদেশে অতটা হরর মুভি ছিল না, বা হরর মুভি শুটিংও হতো না। সো এই ছবিটির পর অনেকগুলো হরর মুভি বাংলাদেশে তৈরি হয়েছে এবং অনেকগুলো ছবি রিলিজও হয়েছে। সো ওই সময়টায় প্যারাটা ছিল এইটা যে এই ছবি যে কালার আছে, ব্লু, অলওয়েজ ব্লু একটা শাইন ওয়ার্ক করবে, সো সেই টোনটা পুরো ছবিটাতেই মানে থাকবে। আরেকটা হচ্ছে যে প্রতিদিন একটা সিন শুট করতে আমাদের 3 থেকে 4 দিন সময় লাগছে। মানুষ বলবে যে বিএফএক্স এ ক্রিয়েট করে, না, একদম র ফুটেজ। এইটাই আসলে মানে আমাদের বিএফএক্স অনেক কষ্ট করতে হবে না, হয়ওনি। আর মজার স্মৃতি তো বলতে কষ্টের স্মৃতি আছে। আমি একবার এই ছবিটি শুটিং করার সময় ক্লাইম্যাক্সের সময় আমি রিক ছিঁড়ে পড়ে গেছিলাম, উপরে ছিলাম আমি, উপর থেকে 2টা রিক একসাথে স্পিডি মুভমেন্টে ছিল, কারণ যেহেতু হরর কিছু অ্যাক্টিভিটিস ছিল, সো অ্যাক্টিভিটিসের সময় আমি উপর থেকে লাইক 2 তলা হবে রিক ছিঁড়ে নিচে পড়ে গেছিলাম। সো
প্রচন্ড আঘাত পেয়েছিলাম। না না কিছু ছিল না, কারণ আমাদের তো ছিল মানে সার্ভিস যেটা ওটা তো দেয়া ছিল। আপনি ইনজুর্ড হয়েছিলেন তখন? আমি এট এ টাইম বলা যায় যে ওই সময় শুটিংটা আর করতে পারিনি আমরা। 3টার পর মানে অনেক হাইলি অ্যারেঞ্জমেন্ট ছিল ওখানে, 3-4টা ক্রেন ইউজ হয়েছিল, মানে একদিনের কস্টিংয়ে 10 লাখ টাকা ছিল, শুধু অ্যারেঞ্জমেন্ট কস্টিং ছিল, শুটিংটা করতে পারিনি আমরা। সো আমি ওই দিন সেন্সলেস হয়ে গেছিলাম, মানে কোমরে এতটাই পেইন হয়েছিল যে আমি সেন্সলেস ছিলাম। দেন আধা ঘন্টা 2-3 ঘন্টা পর অ্যাক্টিভিটি নর্মাল হয়। সো ওইটা একটা অ্যাক্টিভিটি, ওটা আমার মনে আছে। এবং আই থিঙ্ক সো ওই সিনটা পরের দিন আবার যখন শ্যুট করি, থাকে না কোনো একটা সময় আমাদের একটু কমেডি ধাঁচ হয়ে যায় বা কমেডি ফিল্ম, কমেডি হরর মুভি হয়, এটা পিওর হরর মুভি হবে। আচ্ছা, এবং এই বিষয়ে আমি একটু শুনতে চাচ্ছিলাম যে আপনার ব্যক্তিগত জীবনে কখনো কোনো ভূতের বা হরর কোনো এক্সপেরিয়েন্স হয়েছে? হ্যাঁ হয়েছে। সিরিয়াসলি? আমার গাড়িতেই একজন মানে যাকে জিনে ধরে, তাকে অ্যাট টাইম জিমে ধরে। সো আমি তাকে পেয়েছিলাম আনলাকিলি রাত 12টার পরে। আমি তাকে পিক করতে গিয়েছিলাম আমাদেরই একটা কলিগসের মধ্যে। দেন আমি তাকে যখন নামাতে নেই, আমার একটা ছোটো ভাই ছিল আশরাফ, ওকে ওর হাত ধরলো, ওর হাত এখান থেকে ছিঁড়ে ফেলছে। দেন ওর বাসায় যখন আমরা পৌঁছায় দিব, বাসায় পৌঁছানোর পরে আমরা রাস্তা ভুলে যাই। আরও 3-4 বছর আগের কথা, রাস্তা ভুলে যাই, সারা রাত লাগছে ওই রাস্তা থেকে বের হতে। দর্শক হিসেবে আপনি সায়েন্স ফিকশন বা ভৌতিক নির্ভর সিনেমা কতটা উপভোগ করেন? সব ছবি, আমি থ্রিলার পছন্দ করি, আর হরর মানে খুব বাজে হরর পছন্দ করি না, যেটা একটু থ্রিলার হরর ওগুলো পছন্দ করি। আচ্ছা, এবং সেই গল্পে আমি আরেকটু ঢুকতে চাই। এই যে আমরা যেমনটা এখন আসলে দেশের বাইরের সিনেমাগুলোর মধ্যে দেখি যে একটা হরর বা ভৌতিক সিনেমার ট্রেন্ড চলছে, বলিউডেও ভুলভুলাইয়া 3 এবং স্ত্রী 2 দুর্দান্ত ব্যবসা করেছে। আসলে ভিএফএক্স বা বাজেটের দিক থেকে বা সেদিক থেকে পাল্লা দিয়ে কি আন্তর্জাতিক মানের কোনো হরর সিনেমা আমাদের দেশে নির্মাণ করা সম্ভব? আপনার কি মনে হয়? ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যে কোনো কিছু নির্মাণ করা সম্ভব, যদি টেকনোলজি আর হচ্ছে ডিরেকশন প্রপার থাকে। ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যে কোনো জিনিস বানানো পসিবল। সো আমাদের দেশেও পসিবল, যদি তাদেরকে হররের সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যেটা হচ্ছে ডিরেকশন এবং লাইট, এই মিউজিক, এই তিনটাই ইম্পর্টেন্ট। সো এই তিনটা যে ভালো করবে, সে এখানেও ভালো আন্তর্জাতিক মানে ওই সেম ফ্লেভারে সিনেমা বানাতে পারবে। এবং আপনাকে যখন সামনে পেয়েছি, এটা তো জিজ্ঞেস করতেই চাই এবং জানতেই চাই, আপনার মতে কেন দর্শকদের উচিত হলে গিয়ে সময় বের করে টিকিট কেটে ডেঞ্জার জোন সিনেমাটি দেখে? এটা সিনেমা হলেই দেখা উচিত। সিনেমা হলে দেখলেই আসলে এই ছবিটা এটার পরিপূর্ণতা পাবে। সো এর জন্য আসলে দর্শকের হলে যে সিনেমা দেখা উচিত, যেহেতু এটা সিনেমা। আর ডেঞ্জার জোন বলতে গেলে একই কথা, যেহেতু এটা সিনেমা আকারে রিলিজ হচ্ছে, এটা তো আর ওয়েব ফিল্ম আর ওটিটি কোনো প্ল্যাটফর্ম মানে ওটিটি কোনো প্রজেক্ট না। সো এটাকে ফার্স্টে হলে রিলিজ দিচ্ছে, সো হলে যেয়ে দেখা উচিত। এই বছরের একমাত্র ব্যবসা সফল সিনেমা তুফান, আর কোনো সিনেমা এমনকি শাকিব খানের রাজকুমার বা দরদও সেভাবে ব্যবসা করতে পারেনি। আপনার কি মনে হয় কেন, কি কারণ থাকতে পারে এর পেছনে? এই বছর আমার ছবি রিলিজ হয়নি, এই বছরই আমার ছবি বাদ যাচ্ছিল, বাট লাকিলি আমার ডিসেম্বরে ছবিটা রিলিজ হচ্ছে। সো এটা আমার পরিপূর্ণতা পাচ্ছে। আর দর্শক আসলে কোনটা টেক করে এটা বোঝা বড় মুশকিল। এমনও ছবি মানে টেক করে যে ছবিটা আসলে আপনার হয়তো বা আমার কাছে ভালো লাগেনি, দর্শকের কাছে ভালো লেগেছে, বা আমার কাছে ভালো লেগেছে, দর্শকের কাছে ভালো লাগেনি। সো তারা চুজ করে নেয় কোন ছবিটা ভালো যাবে, কোন ছবিটা তাদের কাছে ভালো লাগছে। দ্যাটস ইট। মানে এখানে যে কোনো ছবি হতে পারে। এবং সিনেমা দেখা নিয়ে আপনিও বলছিলেন, সেখানে আমি একটু বিষয় আরেকটু জানতে চাই যে আপনার এই বিষয়টা কিন্তু আমার খুব ভালো লাগে যে আপনি যে কোনো সিনেমা, আমাদের দেশের সিনেমা হোক, বাইরের সিনেমা হোক, বিশেষ করে আমাদের দেশের সিনেমা প্রথম দিন আপনি হলে গিয়ে টিকিট কেটে এবং মাস্ক পরে একা একা দেখার চেষ্টা করেন, একদম নিরিবিলিভাবে দেখার চেষ্টা করেন। কোন ভাবনা থেকে আসলে আপনি এই কাজটি করেন? আমি বেসিক্যালি শেখার জন্য যাই। এক হচ্ছে শেখার জন্য, আরেক হচ্ছে আমি নিজেকে কম্পেয়ার করার জন্য, যে আমি এই প্লেসটাতে আমি থাকলে কি হতো, বা আমি নিজেকে মিস করি। আমি অ্যাট টাইমস লাইক আমি কোনো সিনেমা দেখলাম, লাইক আমি লাস্ট উইকে ভয়াল রিলিজ হচ্ছে, ভয়াল দেখতে গিয়েছি, ভয়ালটা শেষ করে আসলাম। সিনেপ্লেক্সে আপনি দেখতে গিয়েছেন, আমরাও জেনেছি সেটা। আচ্ছা, হ্যাঁ। দেন আমি যেটা করি সেটা হচ্ছে খুব সিম্পল, যে হিরোর ক্যারেক্টারটা দেখি, অ্যাক্টিং দেখি, কোনটা কোন রেশিওতে ওয়ার্ক করতেছে। আমি তো হিরো প্লে করি, সো আর্টিস্ট একজন। সো আমার কাছে আমি আসলে নিজেকে মিস করতে চাই, যে
এই শটটা খুব ভালো লাগছে, এই অ্যাক্টিংটা ভালো লাগছে, আমি অ্যাক্টিংটা কাউন্ট করে রেখে দিই। আমার যদি কখনো অপশন থাকে আমি ওই অ্যাক্টিংটা প্লে করব আমার মতো করে। আবার এই জায়গাটাতে মনে হয় আমি করলে দারুণ করতাম, এটা আমার কাছে ফিল হয়। আবার এই ছবিটা দেখলাম, এই ছবিটা আমি আমাকে মিস করি নাই, আচ্ছা আচ্ছা, আমাকে মিস করি নাই, এটা উনিই পারফেক্ট, আমি এখানে ভালো করতাম না। বেশ কয়েকদিন আগে আপনি বলেছিলেন যে আমাকে যারা পছন্দ করে তাদের জন্য আমি সেভাবেই ফিরে আসতে চাই এবং বাপ্পি ফিরবেই, কিন্তু সেটা হবে একেবারেই নতুনভাবে। আসলে কবে এবং কিভাবে, এই প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই যে আপনাকে আমরা কিভাবে নতুনভাবে আবার কবে দেখতে পাবো? কবে সেটা হচ্ছে আমার কাছে যখন খুব ভালো একটা স্ক্রিপ্ট আসবে, ভালো একজন ডিরেকশন আসবে, ভালো একটা প্রোডাকশন হাউস আসবে, সেটা হচ্ছে কবের অ্যান্সার। আর কিভাবে, সে যেভাবে আমাকে প্রেজেন্টেশন দেবে তার মতো করে নতুন একটা জিনিস তৈরি করবে সেদিন। একটু যদি পেছনের গল্পে চলে যেতে চাই এই মুহূর্তে, গত 5 অক্টোবর আপনার প্রথম সিনেমা মুক্তির 1 যুগ পূর্ণ হলো। সেই সময়টা আসলে প্রথম যখন আপনি ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন, সেই সময় কি একবারও মনে হয়েছিল যে এই পথ চলতে চলতে আসলে এতটা পথ চলে আসবেন, এতটা দূর আসবেন? তখন কি মনে হয়েছিল, আপনার কি ভাবনা কাজ করেছিল? শুরুটা ভাবিনি, একদম শুরুটা ভাবিনি, শুরুটাতে এনজয় করছিলাম। আচ্ছা, চুরি করে শুটিং করছিলাম তো, বাবা মা জানতো না, কাউকে না বলে। আর 10-12 বছর ক্রস করে এখানে এসে ফিল করছি অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি। মানে পরিমাপ করা খুব কঠিন। অনেক সময় এমন হয়েছে যে কমপ্লেক্স আছে, মানে অনেক মানুষ নাক ছিটকায় যে বাপ্পি সিনেমা করে, আবার অনেক মানুষ প্রাউড ফিল করে, আবার অনেক মানুষ ব্যঙ্গ করে, অনেক মানুষ হিংসা করে। সো যদি আমি সিনেমায় না আসতাম তাহলে এত কিছুর কমপ্লেক্স আমার লাইফে তৈরি হতো না। সো এখানে শিক্ষা অনেক, শেষ হবে না। প্রথমবার আপনি ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন নায়করাজ রাজ্জাকের সঙ্গে, সেই সময়কার স্মৃতিগুলো এবং তার সঙ্গে কোন স্মৃতিগুলো এখন আপনার? আমি ওনাকে বাবাই ডাকতাম, মানে উনি আমাকে অনেক আদর করে অ্যাক্টিং শেখাতো, অনেক আদর করে ধরে ধরে, মানে ধরে ধরে করতো। অনেক সময় যেটা হয়েছে যে অনেক সান পড়ছে, শর্ট দেওয়া সম্ভব হবে না, মানে অনেক গরম, ডিরেক্টর বলতে, শাইন ভাই বলতে আচ্ছা বাদ দে আমি কেটে কেটে নিচ্ছি। যখন আমিও ভয় পাচ্ছি, আচ্ছা ঠিক আছে আমি কেটে কেটেই নিব, কোনো প্রবলেম নেই। বাট উনি যখন বলছে এই দাঁড়া, ছেলেটা তো ভালো করছে, ছেলেটা ভালো করছে, বাবা দে তো আরেকটা শর্ট দে, এভাবে বল। সো এইটা হচ্ছে ওনার, মানে উনি আমাকে খুব, মানে খুব থাকে না যে আদর করে শেখায়, আবার আমাকে সেটা বলছে আমার ছোট ছেলের নাম বাপ্পি। আমি বললাম আচ্ছা। দেন ওনার কাছ থেকে শিখেছি, মাসুদ পারভেজ স্যারের কাছ থেকে শিখেছি, মানে উনি আমাকে ডিপিং শিখিয়েছে। আমি ডান্সের মুভমেন্টে ডিপিং জানতাম না, আমি ডান্স করতাম ঠিক, আই এম নট ডান্সার বাট আমি এনজয় করতাম ডান্সটা স্টিল নাও। সো যেটা হতো উনি আমাকে ডিপিং শেখাতো। একটা শর্ট দিচ্ছিলাম, আমার মনে আছে যে আমি হচ্ছে না, সে আমাকে উপরে ডেকে নিয়ে আসছে, এই লাইট অফ, গান ছাড়। সে কিন্তু ফ্রেশ, মানে তার শুটিং চলছে না, বাবা আয় তো আমার সাথে হাঁট, গানের বিট ধাপ 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 ধাপ, এভাবে হাঁটে হাঁটে আমাকে শিখেছে। সো আমি সিনিয়রদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং আমি নিজেও সবসময় চেয়েছি আমি যেই ছবিটিতে কাজ করব সেই ছবিটিতে যারা আমাকে শেখাতে পারবে এমন মানুষগুলোর সাথে কাজ করতে চাই। জি নিশ্চয়ই। এবং এই বর্তমানকালের সময় একটু যদি চলে আসে, সাম্প্রতিককালে আসলে অভিনয় জগতের শিল্পীরা অভিনয়ের কাজ নিয়ে কিন্তু খুব একটা ব্যস্ত নেই বা ব্যস্ত সময় কাটছে দেখা যাচ্ছে না, এক একজন এক এক কাজে যুক্ত হয়ে গেছেন। আপনি আসলে কি নিয়ে এখন বেশি ব্যস্ত থাকেন? আমি আমার ফ্যামিলি ওরিয়েন্টেড কাজগুলোতে ব্যস্ত থাকি বেশি। মানে আমাদের ফ্যামিলি ওরিয়েন্টেড যেসব কাজ হয়, আমাদের বিজনেস আছে, সো বিজনেসে একটু সময় দেয়া হয়, মানে কিছুটা সময় ওখানে দেয়া হয়, আর বাকিটা সময় আমি একটু রিসার্চ করি, আমি আমাদের ফিল্ম সার্ভে করি, আমি সামনে কি করলে আসলে মার্কেটে নতুন কিছু আমি দিতে পারবো ওইটা নিয়ে ভাবতে থাকি। দেন আমি বিশ্বাস করি যে আমার কাছে যখন একটা প্রপার অপরচুনিটি আসবে আমি ভালোবাসা রঙের বাপ্পিকে নিয়ে আসবো আবার, এটা আমার ইচ্ছা। সো আর বিজনেস নিয়ে একটু ব্যস্তই থাকি, চেষ্টা করি বাবার আমাদের যেই ফ্যামিলি বিজনেসটা ওটা প্রপারলি ধরার, যেন আমার ভাইকে আমি সাপোর্ট দিতে পারি। একটু যদি আর একটু ভিন্ন প্রসঙ্গে এবার একটু কথা বলতে চাই, ঠিক কিছুদিন আগেই বন্যার্তদের সাহায্যার্থে আপনি আসলে একেবারেই মাস্ক পরে ছাত্রদের সাথে রাস্তায় নেমে গিয়েছিলেন, কাজও করেছি। হ্যাঁ, সেই সময়টাতে আসলে কোন তাড়না থেকে আপনি এই কাজগুলোর সঙ্গে যুক্ত হয়েছিলেন?
আমি আসলে সবসময়ই করি, লাইক আমার ব্যাপারটা হচ্ছে যে আমি শো অফটা কম করি, আমার শো অফটা কম করা হয়। আমি একটু লাইক চুপচাপ থেকে নিজের মতো করে, লাইক করোনার মধ্যে যেটা করেছিলাম যেটা হচ্ছে যে করোনা আমাদের যে ইবলিসের মসজিদ ছিল, ওই রোজা পুরো রোজাটায় ইফতার আমি দিয়েছিলাম, বাট আমি কোনো ফোকাসে যেতে চাইনি। মানে ছোট ছোট অনেক কাজই করতে থাকি। লাইক কালকে আমার বার্থডে গেছে, আমার একটা প্ল্যান ছিল, প্ল্যানটা ছিল যে কি করা যায়, আমি এবার কারোর সাথে ওইভাবে করবো না। সো আমি 5 কেজি মিষ্টি কিনছি, লাড্ডু কিনে গাড়িতে রাখছি। সকালবেলা আমি যাকে পাইছি তাকে লাড্ডু দিছি। আর একটা ছোট্ট একটা টাকার একটা প্ল্যান রাখছি, যেটা হচ্ছে কোনো মানুষকে যারাই যাবে, যারা আমার কাছ থেকে যাবে, আমি সবাইকে একটা করে ছোট ছোট নোট দিব। মানে এটা আমার পার্সোনাল, লাইক আমি যেখানে যেয়ে বসছি, লাইক একটা ওয়েটার আছে, ওয়েটাররা 10-12 জন আছে, ওদেরকে সবার একটা করে প্যাটিস দাও, মানে ব্যাপারটা এইরকম। আর আমি এটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার কাছে কোনো তাড়না নাই। আমার কাছে একটা জিনিস খুব ভালো মনে হয়, প্রতিদিন একটা করে ভালো কাজ করো, তুমিও কোনো এক সময় এটার সেই রিটার্নটা কিন্তু চলে আসে, এটা আমিও আসলে খুব বিশ্বাস করি। গুণী নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে আপনার অনেকবার দেখা হয়েছে এবং আড্ডাও হয়েছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা হয়েছেন তিনি। এ বিষয়ে আপনি তো ফেসবুকে পোস্টও দিয়েছিলেন। তার থেকে আপনার কি কি প্রত্যাশা আছে? উনি আর্টিস্টদেরকে নার্সিং করুক। আমাদের যেমন প্রোডাকশন লাগবে, তেমনি আমাদের আর্টিস্টও লাগবে। আর্টিস্ট ছাড়া প্রোডাকশন হবে না। আমি চাই যে আমাদের জায়গাতে আমাদের অনেক আর্টিস্ট আসুক, আমাদের আর্টিস্ট বাড়ুক, আমাদের এখানে যে ফিল্মের বাজারটা আছে সেটা আবার আগের জায়গায় নিয়ে আসুক। সেটা করতে যেটা যেটা প্রয়োজন হয় সেটা উনি করুক। সেখানে বাংলাদেশে অনেকগুলো স্টারের জন্ম হোক আবার নতুন করে, যেন ফিল্মগুলো সচল হতে স্টার লাগবে, স্টার ডিরেক্টর লাগবে, স্টার আর্টিস্ট লাগবে। সো এই কাজগুলো উনি করলে আমরা খুশি হব। জি, আমাদেরও আসলে অনেক অনেক প্রত্যাশা তার কাছে, এবং মনে হয় কিছুটা সময় গেলে সেই প্রত্যাশা কিছুটা হলেও পূরণ হয়ে যাবে। আশা তো করি। এবং আপনার সিনেমার পরিচালক শাহ আলম মণ্ডল, যিনি কিছুদিন আগেই মারা গেলেন, আসলে তার কোন স্মৃতিগুলো আপনার এখন খুব মনে পড়ে, বা তার সাথে কাজের কোন সময়গুলোর কথা খুব মনে পড়ে? তার সাথে আমার 2টা কাজ হয়েছে। অসম্ভব মজার মানুষ শাহ আলম ভাই। আমি যখন মানে শুরুতে কাজ করেছি, সে হাসি ছাড়া কোনোদিন কথা বলতো না। তাকে আমি অনেক জ্বালাতাম, মানে এক্সট্রিম লেভেলে জ্বালাতাম, বাট সে কখনো লাইক ডিস্টার্ব ফিল করতো না, এবং আমাকে খুব পটায় তার কাজগুলো সে বুঝিয়ে নিত। কোনোদিন দেখি নাই যে আসলে লাইক দেখা হলে বলতে 1000 টাকা দে, তুই আজকে অনেক টাকা পয়সা, 1000 টাকা দে। টাকাটা নিয়ে উনি চলে যেত, ওনার খুঁজে পেতাম না। সো খুব মজার, লাইক মানে থাকে না মজা করে বলে। আর ওনাকে দেখতে যখন আমি আসবো, আমি জানতাম না, আমি সোশ্যাল মিডিয়া একটু কম অ্যাক্টিভ, সো আমি জানতাম না। আমি হঠাৎ করে উত্তরাতে ছিলাম, উত্তরা থেকে যখন শুনছি, জাস্ট আমাদের একটা বোন আছে, আমাদের শিল্পী সমিতির একজন সদস্য, পলি জাস্ট আমাকে ফোন দিয়ে বলে যে শাহ আলম ভাই তো মারা গেছে, আপনি জানেন না? আমি বললাম কোথায় আছে এখন? সো আমি এসে গেছি, বাট ওনাকে আমি পাই নাই। হারানোর বেদনা থেকে আসলে আরেকটি বিষয় নিয়ে আমি বলতে চাচ্ছিলাম যে 2024 সাল আপনার জীবনের সবচেয়ে কঠিনতম একটা বছর ছিল, এবং গত 5 মার্চ আপনি আপনার প্রাণপ্রিয় মা স্বপ্না সাহাকে হারিয়েছেন। এবং শুরুতেই আজকে আপনি তার কথাই বলছিলেন, যখন জন্মদিনের কথা এলো আপনি সেই স্মৃতিচারণগুলোই করছিলেন, কারণ প্রতি মুহূর্তে তো আসলে এই বিষয়গুলোই মনে পড়ে। যদি একটু এভাবেই জানতে চাই যে এই 9 মাসে আসলে তাকে হারাবার শোক কতটা কাটিয়ে উঠতে পেরেছেন, বা কতটা নিজের জায়গাতে আবার ফিরতে পেরেছেন আপনি? মানে বিশ্বাস করেন, যদি আপনারা ব্যাপারটা অবাস্তব মনে হবে, তবু আমি বলি, আমার মা চলে যাওয়ার যে 3 মাস আগে, ওইটা আমাদের জন্য, আমার ভাইয়ের জন্য অনেক টাফ ছিল। আমার মা লাস্ট 10 থেকে 12 দিন, ওইটা অনেক টাফ জব ছিল আমাদের 2 ভাইয়ের জন্য। প্রথম 10-15 দিন আমাদের সবাই একটু চুপচাপ ছিলাম। আমার বাবা আমাকে এতটা টেক কেয়ার করতেছে যে আমি এক মুহূর্তের জন্য টের পাইনি। আমার ভাই এবং আমার বাবা, আমার বৌমনি আছে, আমার ভাতিজি আছে, মানে তারা এতটা টেক কেয়ার করছে। স্পেশালি বাবার সাথেই আমি ঘুমাই, স্টিল নাও আমি আমার বাবার সাথেই ঘুমাই। আগে মার সাথে ঘুমাতে যেতাম, তাদের সাথেই ঘুমাতাম, আমি মাটিতে ঘুমাতাম, বাবার উপরে ঘুমাতাম।
মানে তারা আমাকে, আমার বাবা আমার মাকে মনেই করতে দেয়নি। আমি স্টিল বলতে পারি যে আমার মাকে আমি মনেই করতে দেয়নি, স্টিল নাও আমার বাবা আমাকে আমার মাকে মনে করতে দেয়নি। একেবারে যে বলে না যে মায়ের অনুপস্থিতিতে বাবাই আসলে মায়ের ভূমিকা পালন করছে, বাবা আমাকে মনেই করতে দেয় না। ইভেন গতকালকেও রাত 12টা বাজে ঠিক মা যখন আমাকে ফোন দিত, আমি তো ঘুমাই না রে, তুই কখন আসবি, তুই না আসলে আমি ঘুমাবো না, জিদ করে থাকতো। বাবা ঠিক সেম কথাটা এখন ফোন দিয়ে বলে। এখন আরো মা তো বলতো 12:30টার সময়, 12টার সময়, বাবা 12টা না, বাবা 10টার দিকে, তুই না আসলে তো আমার ঘুম আসে না। লাইক আমি কালকে আমার বার্থডে, আমি ভাবছিলাম একটু লেট করবো পরশুদিন একটা গল্প, মানে রাত 12টা, আমি বিফোর আমরা রাত 12টা একটু হ্যাং আউট করবো ফ্রেন্ড মিলে। আমার বাবা আমাকে ফার্স্ট ফোন দিছে, বাসায় তো নাই, কখন আসবি? আমি তো বাবা আমি মাত্র ক্লাবে এসে ঢুকলাম। 12টা 10 কি রে আসলি না? 12টা 20 যখন লাস্ট ফোনটা দিয়ে উনি আমি একটা কথা বলছেন যে তুই না থাকলে তো আমার ঘুম আসে না, বাসাতে কেউ নাই। আপনি বিশ্বাস করেন, আমি যেখানে কেক কাটতেছিলাম, যেহেতু কেকটা কোপ মারছি, কোপটা মেরেই ব্যাক টু দৌড়, মানে আমি আর অন্যদিকে তাকাই নেই। আমার সাথে আমার ফ্রেন্ডরা রাগ করছে, তারা আমার সাথে কথা বলে পরের দিন। আমি 2-3 বার ফোন করছি গাড়িতে, আমি ড্রাইভিং এ ছিলাম, আমি ফোনটা কেটে দিচ্ছে, আমি আর ধরি নাই। পরের দিন সে আমার সাথে দেখা করতো, ওরা আমার সাথে দেখা করবে না, সামথিং লাইক দ্যাট। তখন আমি তাকে টেক্সট দিছি, আমার কাছে আমার বাবা মার উপর পৃথিবীতে আর কেউ নাই, দ্যাটস ইট। এরপরে আমাকে আর কেউ টেক্সট দেয় নাই, আমার কিচ্ছু আসে যায় নাই, আর কিছু বলারই নেই আসলে। না আমার কিছু আসেও না যায়ও নাই। আমার কাছে মনে হয়েছে যে আমি গেলাম, আমার বাপ ঘুমাবে, পৃথিবীতে আর কিছু দরকার নেই আমার। অসাধারণ। এবং আপনি যে কতটা আদরের ভালোবাসার সন্তান, সেটা আমি আসলে কথা শুনে, গল্পগুলো শুনেই বুঝতে পারছিলাম। এবং ঠিক সেই ভালোবাসাই যেন আপনি ফিরে দিতে পারেন, সেই প্রত্যাশা রাখছি। এবং গল্পে গল্পে কিন্তু একেবারেই শেষ প্রশ্নে আমি চলে এসেছি। এবং আপনার সমসাময়িক অনেকে কিন্তু বিয়ে করে ফেলেছেন এবং বাচ্চার বাবাও হয়েছেন। তো যদি আপনার কাছে জানতে চাই, বাপ্পি চৌধুরী কি বিয়ে করেছেন নাকি খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছেন? না, আমি বিয়ে করিনি, বাট মনে হচ্ছে সামনের বছর বিয়ের পিঁড়িতে বসতে হবে। এবং আপনার জন্য তাহলে অগ্রিম শুভকামনা থাকছে, এবং আপনার জীবনে যেন সবকিছু শুভ হয় সেই প্রত্যাশা রাখছি। বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, বিনোদন সারাদিনকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি বাপ্পি, আমি অনেকদিন পর আপনাদের কাছে আসছি। আমি বিশ্বাস করি আপনারা ছবিটি দেখলে অ্যাটলিস্ট আমাকে গালি দিবেন না, আপনারা সাদরে নেবেন আমাকে। এই ছবিটিতে আমি খুব ভালো কাজ করেছি, আমাদের যে ডিরেক্টর সানি ভাই, সেও খুব ভালো একটি ডিরেকশন দিয়েছে। আপনারা ফিল করবেন না ছবিটা অনেক আগের, আপনাদের কাছে ফিল হবে ছবিটা আপনার রিসেন্টলি শ্যুট হয়েছে। সো প্লিজ সবাইকে দেখার আমন্ত্রণ রইল।